সুনির্দিষ্ট এবং বড় আকারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও বড় আকারের কোনো অভিযোগ করেনি। বড় যে চাপটি থাকার কথা সেই চাপটি অলরেডি আল্লাহর রহমতে সামলে ওঠা গেছে। আগামীকাল ঈদের দিন এবং তার পরের দিন এই ঈদুল আজহার সময় একটি বাড়তি চাপ থাকে। ঢাকায় যারা কোরবানি দেন তাদেরকে সহযোগিতা করার জন্য গ্রাম থেকে একটি বড় অংশের মানুষ আসে। তারা ঈদের দিন বিকেলে এবং ঈদের পর দিন যাবে। সেই জায়গাটিকে মাথায় রেখে আমাদের পর্যাপ্ত পরিবহন জাহাজ এখানে ঘাট থেকে ছেড়ে যাবে এবং আমরা প্রত্যেকটি মানুষকে যেটি আপনাদেরকে কথা দিয়েছিলাম বা চেষ্টা করেছি তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, সেই কাজটি ইনশাল্লাহ সুষ্ঠুভাবে শেষ হবে। আর পরবর্তী চ্যালেঞ্জ হলো ঈদের পরে ওই মানুষগুলোকে ফেরত এনে যার যার কর্মস্থলে যোগ দেওয়ানো। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাওয়ার কাজটি সেরেছি, একই একই সূচি এবং একই ধরনের ব্যবস্থাপনা আমাদের আছে। আমরা সেটির মাধ্যমে আশা করি আল্লাহ যদি রহমত করেন সবাইকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। বিষয়টা হলো এটি হলো অভিযোগ করার জন্য অভিযোগ করা। এরকম যদি কোনো জাহাজ থাকে চলেন আমাকে আপনি দেখাবেন। আমি প্রত্যেকটি জাহাজ, এটা 2 কিলোমিটারের কাছাকাছি হাঁটতে লাগে, আমি টোটালটা কমপ্লিট করেছি সব কর্মকর্তারা সহ। এখানে প্লিজ আমার কথা শেষ করতে দেন। ওই যে আমাদের নারী অফিসাররা আছেন তারাও, প্রত্যেকটি জাহাজের সামনে লেখা থাকে যে এই জাহাজের ধারণ ক্ষমতা কতটি কেবিন আছে, কত প্যাসেঞ্জার থাকবে, ডেকে কত প্যাসেঞ্জার থাকবে। আপনারা দেখবেন যে ওটা মিলিয়ে দেখবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো ঈদের সময় আমরা অতিরিক্ত কিছু ট্রিপের ব্যবস্থা করি। রেগুলার ট্রিপটা শেষ হওয়ার পরে অতিরিক্ত ট্রিপ থাকে। তো কোনো যাত্রী যখন জাহাজে ওঠে তখন কিন্তু তার চিন্তা হলো যে আমি ওঠা শেষ, এখনই ছেড়ে দিই। কিন্তু বাস্তবতা তো তা না। বাস্তবতা হলো ও জাহাজটাকে অন্য প্যাসেঞ্জারের যাদের কেবিন বুক করা আছে তাদেরকে নিয়েই তো তাকে যেতে হবে। আপনি দেখবেন যে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী সে বহন করেছে কিনা। আমরা প্রত্যেক দিন সকাল এবং বিকাল আমরা সব কর্মকর্তারা যারা দায়িত্বপ্রাপ্ত আছি, আমি সহ আমরা এখানে উপস্থিত থেকেছি। আমরা এখন পর্যন্ত প্রত্যেক দিন আপনি দেখবেন প্রত্যেকটা লঞ্চ আমরা চেক করে দেখেছি যে কী অবস্থা দাঁড়ায়। এবং আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি ওই লঞ্চের দিকে তাকানোর দরকার নাই, নিচের দিকে তাকাবেন। আমি একজনকে জিজ্ঞেস করেছি আপনার বাড়ি কোথায়, উনি লঞ্চ সম্পর্কে কোনো ধারণা নাই। আপনি নিচের দিকে তাকাবেন, ওখানে লাইন দেওয়া আছে, ওখানে লাইন দেওয়া আছে যে কতটুকু প্যাসেঞ্জার হলে কতটুকু ধারণ ক্ষমতা হলে কতটুকু কী হলে ওভারলোড হয়। ও প্যাসেঞ্জার এই যে এখানে দেখবেন সব এদিকে আমাদের দিকে তাকিয়ে আছে, আপনার মনে হবে লঞ্চ ভরা। আপনি উঠে দেখবেন ধারণ ক্ষমতার কাছাকাছিও প্যাসেঞ্জার নেই। আমাদের কাছে কেউ কোনো এখন আপনি যদি সকাল 12টায় লঞ্চ ছাড়বে, আপনি যদি আগের দিন রাত 12টায় আসেন তাহলে তো আপনি রাত থেকেই অপেক্ষা করবেন। আপনি রাত থেকে অপেক্ষা করবেন না তো, আপনি ছাড়বে সকাল 12টায়, আপনি আসবেন রাত 12টায়। শোনেন, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, বাংলাদেশের লঞ্চ পরিবহন যেটি আছে নৌপথে, এটি এমন একটি পরিবহন যেখানে যাত্রীরা সর্বোচ্চ সুবিধা ভোগ করেন। কিভাবে? আপনি অন্য যেখানেই যান আপনাকে টিকিট নেওয়া লাগবে, এখানে কিন্তু টিকিট কাটা লাগে না। আপনি আসবেন, জাহাজে উঠবেন, জাহাজ ছাড়বে, ওই আপনাকে নামিয়ে দেওয়ার আগে সে টিকিট কাটার ব্যবস্থা, কিছু কেবিনের টিকিট আগে কাটা হয়। এই সুবিধাটা নৌপথে আছে, ঠিক আছে? সুতরাং আপনি দেখবেন নিয়মটা কি আছে, জাহাজটা ছাড়ার সময় কয়টা। সে অভিযোগ করছে যে জাহাজ সময় মতো ছাড়ছে না, তাকে জিজ্ঞেস করবেন যে এটা ছাড়ার সময় কয়টায়। আমরা এখান দিয়ে এসেছি, একজন প্যাসেঞ্জার ইয়াং বয়সের ছেলে, তার তো তারা আছে বাড়ি যাওয়ার জন্য, সে অভিযোগ করছে যে জাহাজে প্যাসেঞ্জার রয়েছে, আমরা দেখেছি প্যাসেঞ্জার ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়নি, আরও 1.5 ঘন্টা পরে তার ছাড়ার সময়। এখন সে তো আপনার কাছে অভিযোগ করছে, আপনি তো নিজেই জানেন না যে এই জাহাজ কয়টার সময় ছাড়বে, তাই না? সুতরাং আমাদের ধারণা হলো, আমাদের বক্তব্য হলো আপনারা যাত্রীদের কথা শুনবেন, ঠিক আছে? সে অভিযোগগুলো সঠিক কি সঠিক না, যৌক্তিক কি যৌক্তিক না, আপনারা একটু ক্লারিফাই করে দেখবেন। কারণ প্রত্যেকটি তথ্য দেয়া আছে আপনার সামনে, আপনার যা যা তথ্য দরকার প্রত্যেকটি তথ্য জাহাজের সামনে দেয়া আছে। এইখানে ভাড়ার তালিকা সহ কত টাকা সে ভাড়া নেবে সব কিছু দেওয়া আছে।